আমি যেই অনশন করছিলাম এখন 128তম ঘন্টা, আমি মনে করেছিলাম তারা আমার এই দাবি মেনে নেবে এবং আমি আমার পরিবারের কাছে চলে যাব। কিন্তু যেহেতু তারা এটা মানছেন না, তো আমার অনেক কিছু বলার ছিল যেগুলো আমি বলি নাই, যে ওনারা হয়তো মানবেন। আবার একজন 100 কয়েক ঘন্টা হয়ে গেল দলে নিবন্ধন পাওয়ার জন্য আমজনতার নেতা তারেক তারেক নাম কি তারেক সাহেব, জনাব তারেক সাহেব আমজনতার নামের একটা দল খুলছে। সেই দলের নিবন্ধন জন্য কেউ নেই ওর পাশে। গণ অধিকার পরিষদের তারেক ভাই, প্রিয় দর্শক, আপনারা দেখেছেন তিনি কয়েকটা দিন ধরে অনশনে আছে। এই মানুষটা আর কত কষ্ট সহ্য করবে? উনার যদি কিছু হয়ে যায়, উনার ফ্যামিলিটার দায়ভার কে নেবে? তিনি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছে, আমি এই ভিডিওটা দেখাবো, যা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। উনার কথাগুলা শোনাবো। উনাকে নিয়ে আলেমরাও কিন্তু এখন মুখ খোলা শুরু করেছে, কারণ উনি আজকে কয়েকটা দিন ধরে, প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন উনি অনশন করতেছে, কিন্তু উনারকে দেখার কেউ নাই। প্রিয় দর্শক, আমি দুটো ভিডিও দেখাচ্ছি, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওগুলা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্টে জানাবেন যে তারেক ভাইয়ের এই অবস্থার পর যদি উনার কিছু হয়ে যায়, তাহলে এই দায়ভার কে নিবে? সরকার কি নিবে? সম্মানিত দর্শক, আমি বেশি কথা না বাড়িয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখাচ্ছি। ভিডিওর কথাগুলো শুনে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। চলুন আমরা ভিডিওটি আগে দেখে আসি। আজকে দুটা স্মৃতিচারণ করব। একদিন নিবন্ধনের কাজে আমি আনোয়ারুল ইসলাম সাহেবের রুমে গিয়েছিলাম। তিনি আমাকে বলছেন, তারেক ভাই, আপনাদের যদি 25% তথ্য সঠিক পেতাম তাহলে আপনাকে আমরা ভালোবাসি, আমরা আপনাকে নিবন্ধন দিয়ে দিতাম। তো আমাদের ওনারা 22টি জেলার মধ্যে 20টি সঠিক পেয়েছে, 2টি সঠিক পায়নি বলছে তাদের দেওয়া চিঠি, এবং আরও ব্যাংক ডিটেলস সহ আরও বিভিন্ন তথ্য যেগুলো বলছিল সেগুলোরও আমরা সঠিকতা দেখিয়েছি। অর্থাৎ আমাদের বিভিন্ন তথ্যগত সঠিকতা ধরেন 80%-এর উপরে। এবার আসেন উপজেলার ক্ষেত্রে, তারা প্রথমে পেয়েছিল 3টি উপজেলা, পরবর্তীতে 82টি তারা তদন্ত করে, সেগুলোর কোনো রিপোর্ট আমাদেরকে দেখায়নি, এবং তদন্ত স্থগিত করে আবার 66টি তদন্ত করে, বাকিগুলোতে যায়নি, এবং না গিয়ে তারা নেগেটিভ রিপোর্ট পাঠিয়েছে। এবার আসি আমার এই কমিশনকে প্রশ্ন, আপনার অফিসাররা প্রথমে 3টি উপজেলা খুঁজে পেয়েছিল, তারা পরবর্তীতে কেন 82টিতে গেল, সেটা কেন স্থগিত হলো, এবং পরবর্তীতে সচিবরা আবার 66টিতে গেল কেন, 100টিতে গেল না কেন? এই প্রশ্নের জবাব তারা আমাদের কাছে দিতে পারেনি। এবার আসি একটি ফোন কলের কথা। আমি যখন সেখানে বসেছিলাম, হাতে একটা পেপার কাটিং নিয়ে গিয়েছিলাম, যে এনায়েত করিম, মাসুদ করিমের যে এনায়েত করিম গ্রেপ্তার হয়েছে, সেখানে আমাদের সাথে নিউজ করেছে যে ডেস্টিনির রফিকুল আমিনকে সে 50 লাখ টাকা দিয়েছে ডক্টর ইউনূসের পতনের জন্য। এই নিউজ হওয়ার পরে পুরো কমিশনে আলোচনা হয়েছে এটা নিয়ে কি করা যায়, এবং ইসি মহোদয় নিজে বলেছে এটা নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। এর প্রেক্ষিতে আনোয়ারুল ইসলাম সাহেবকে আমি জিজ্ঞাসা করলাম, আপনারা কি করবেন? তখন উনি আমার সামনেই ব্রিগেডিয়ার আবুল ফজল সানাউল্লাহ সাহেবকে ফোন দিয়েছেন। ওই ফোনের শব্দটা যথেষ্ট জোরে ছিল, লাউড স্পিকার ছিল, আমার সামনে কথা বলছেন ডেস্টিনির নামে একটি কলঙ্ক বের হয়েছে, ইউনূস সরকার পতনের জন্য 50 লক্ষ টাকা এনায়েত করিম থেকে নিয়েছে, এবং সেই জন্য এই দল নাকি গঠিত হয়েছে। এইটুকু একটা অধ্যায় গেল। তখন ব্রিগেডিয়ার আবুল ফজল সানাউল্লাহ বলছেন, এই রকম কেলেঙ্কারি অনেকেরই থাকে, আমরা ডেস্টিনিকে নিবন্ধন দেব। এরপরে আনোয়ারুল ইসলাম আবার বললেন যে ঘটনা তো এখানেই শেষ না, 43 লক্ষ গ্রাহকের আমানত মেরে দিয়েছে, কোর্ট থেকে বলেছিল 3 মাসের মধ্যে ফেরত দিবে, এই শর্তে তাকে মুক্তি দিয়েছিল। সেই 3 মাস পার হয়ে অনেক দিন হয়ে গেছে, এই মানুষগুলো নিয়মিত মিটিং করছে। এই ধরনের 12 বছর জেল খাটা একটা মানুষ দল খুলেছে, তাকে নিবন্ধন দেওয়া যায় কিনা? আবুল ফজল সাহেব আবার বলছেন আমরা ডেস্টিনিকে নিবন্ধন দেব। এরকম কেলেঙ্কারি নুরুল হক নূরেরও ছিল। আমি নামটা কোড বলেছে, ওই দিনের ফোন কল যদি আপনার হলো এনটিএমসির মাধ্যমে চেক করেন তাহলে আপনারা ক্রস চেক করতে পারবেন আনোয়ারুল ইসলাম সাহেব এবং সানাউল্লাহ সাহেবের কথোপকথনে। সে এভাবে বলেছে ওই রকম কলঙ্ক কেলেঙ্কারি নূর সহ আরও অনেকেরই ছিল, তারা নিবন্ধন পাইছে, রফিকুল আমিন পেলে সমস্যা কোথায়? আমার এই সব কিছু মিলিয়ে মনে হয়েছে যে আবুল ফজল সাহেব ডেস্টিনির রফিকুল আমিন দ্বারা অনেক বেশি হাইলি মোটিভেটেড, তাকে যে কোনো মূল্যে সে নিবন্ধন দিতেই চায়।
এবং আমাকে গতকালকে একজন সচিব পর্যায়ের ব্যক্তি ফোন করে বলেছে যে আপনি দয়া করে মিটিং করে এই বিষয়টা 2 কোটি টাকায় বন্দোবস্ত করেছে। ক্রস চেকের জন্য আমি অনুরোধ করছি হোটেল শেরাটনের সেই সিসিটিভি ফুটেজ নেওয়ার জন্য। সামগ্রিকভাবে এই ঘটনা যদি সত্যি হয় তাহলে আবুল ফজল সানাউল্লাহ সাহেবের বিচার চাই এবং তার পদত্যাগ চাই। এক গেল। এরপরে আসি আরেকটি ঘটনা। আমি দেখাতে যাচ্ছি যে কোথায় আসলে আমরা আটকে আছি। আম জনতা দল নামে দল আমরা খুলেছি অনেক আগে, গণ অধিকার পরিষদের একাংশ ছিল, কিন্তু হঠাৎ করে রফিকুল আমিন আম জনতার সঙ্গে আমিনের আম জনতা লিখে একটা দল খুললো এবং আমরা চাপাচাপি করার পরে সে আম জনগণ করলো। এখানে একটা ঘটনা এরকম আছে যে আম জনগণকে নিবন্ধন দিয়ে আম জনতার দল যে ফালতু বিচ্ছিন্ন বিলুপ্তযোগ্য নিবন্ধন দেওয়া হয়েছে যাতে করে আমরা বিলুপ্ত হয়ে যাই। এরপরে আসেন আরেকটি স্মৃতিচারণ। সংস্কার কমিশনে আমি হাঁটছিলাম, আমি তাহের সাহেব আমাকে ডাকলেন, ডেকে বললেন, আমি কথাটা একভাবে বলছি, আমাকে ডেকে বললেন যে একটা দলের নিবন্ধন পাওয়া কি এতই সহজ? আমরা আওয়ামী লীগের সময় একটা দলের নিবন্ধন নিয়েছি, পাল্লা মার্কা করতে পারবেন না বলে ওনাদের নাকি একটা সেটআপ প্রস্তাব করলেন যে তিনি আমাকে সহযোগিতা করতে চান। কিভাবে সহযোগিতা করবেন? ওনাদের সেই অফিসগুলোকে আমাদের অফিস হিসেবে দেখিয়ে তদন্ত কাজে আমাদেরকে সহযোগিতা করবেন এবং এতে করে আমরা নিবন্ধন পেয়ে যাব। এবং তিনি আরও বলেছেন তিনি নাকি এইভাবে লেবার পার্টিকে হেল্প করেছেন নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে। কে বলেছেন এটা? নায়েবে আমির তাহের ভাই। আমি বলেছি যে বেসিক্যালি নায়েবে আমির তাহের ভাই রাজনৈতিকভাবে আমাদের দলটাকে তার সঙ্গে নিতে চান, সেই কারণে নিবন্ধন কাজে হেল্প করতে চান। কিন্তু আমি বলেছি আমার সকল জেলায় এবং উপজেলায় আমার যথেষ্ট ফিটনেস আছে, আমি আপনাদের সঙ্গে জোটবদ্ধ হব না এবং আমার যে ফিটনেস আছে সেটা দিয়ে আমি দেখাতে চাই। আমি তাকে রিফিউজ করি সেখান থেকে। এবং আমরা আমাদের নিজস্ব শক্তি ও সক্ষমতা দিয়ে আমরা সারা দেশে আমাদের উপজেলা অফিসগুলো প্রস্তুত করতে থাকি। এরপরে যেটা হলো, মাত্র 3টা উপজেলায় আমাদের রিপোর্ট আসলো যে পজিটিভ, বাকি সমস্ত উপজেলা থেকে আসলো আমাদের কোনো অফিস নাই, কমিটি নাই, সমর্থক নাই। আমার প্রশ্ন হলো, তাদেরকে যে তথ্য দিয়েছি 108টি উপজেলার কমিটি, তাই নয়, তাদেরকে যে তথ্যগুলো দিয়েছি সেখানে ধরুন 200 সমর্থকের ক্ষেত্রে কিন্তু সমর্থক এনসিপিতে চলে যেতে পারে, যায়, বিএনপির লোক জামাতে যায়। এই জায়গায় আমরা পারফেক্ট না, ছোট একটা দল, আমাদের যোগ্যতা 100% না, তো আমাদের সমর্থকের সমস্যা থাকতে পারে, অথবা অফিসটা কোনো একজন ব্যক্তির বাসায় আমরা নিয়েছি, অথবা কোনো একটা দোকানের পাশাপাশি আমরা সাবলেট নিয়েছি। বিষয় হয়তো সেখানে আমরা আমাদের সীমিত পরিসরে রাজনৈতিক কর্মকাণ্ড করি এবং আমরা একটা নতুন দল। এই সক্ষমতাগুলো নিয়ে আমরা প্রথম ধাপে প্রায় 4.5 থেকে 5 লক্ষ টাকা শুধুমাত্র আমাদের অফিসের ভাড়ায় দিয়েছি। আমরা যদি অফিসের ভাড়া দেই, যদি অফিস ভাড়ার রিসিট থাকে, সেগুলো দেখে কি তাদের আশ্বস্ত হওয়ার কথা নয়? তারা কি আমাদেরকে বাদ দেওয়ার প্রক্রিয়ায় নিযুক্ত যে আমরা কিভাবে নিবন্ধন পাই তারা দেখে নেবে, নাকি আমাদের সামাজিকরণ করা, আমাদেরকে অন্তর্ভুক্ত করা বাংলাদেশের রাজনীতিতে, সেই প্রক্রিয়ায় যুক্ত থাকার কথা ছিল? আজকে এখানে এই ইসি সাহেব, নাসির সাহেব বসে আছেন। নাসির সাহেব গণ অভ্যুত্থানের মধ্যে আমাদের ভূমিকা জানেন না। আমি ওনাকে বলবো, আপনি কি বাংলাদেশের নাগরিক? বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক, যেদিন আমি রামপুরায় বিজিবির গাড়ি দখল করে তাদেরকে সারেন্ডার করেছিলাম, সারা বাংলাদেশের মানুষ সেটা থেকে অনুপ্রাণিত হয়েছিল। 13টি জেলায় বিজিবি আত্মসমর্পণ করেছিল এবং এই রামপুরায় এই ঘটনার কারণে সারা বাংলাদেশে আন্দোলন বন্ধ হয়ে যাওয়া, আন্দোলন নতুন করে শুরু হলো। তারপরে একটু দাঁড়ান, তারপর আমাকে গ্রেপ্তার করলো, আমি গুলিবিদ্ধ হলাম। সারা বাংলাদেশের টাইম লাইনে তারেক, মেট্রো রেল, বিটিভি, সেতু ভবন আগুন দেওয়ার সঙ্গে জড়িত বলে নিউজ হলো, কিন্তু এই ইসিরা আমাদেরকে চেনে না। তাহলে তারা কি গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি ছিল যে এই বিষয়ে একেবারেই বেখবর ছিল? 2 দিন আগে রিপাবলিকান পার্টি নামে একটা দলকে নিবন্ধন দিয়েছে, হৃদয় ভাইয়ের দল। উনি শুধু নিবন্ধন নেওয়ার জন্য গত মাসে একটা অফিস ভাড়া নিয়েছেন, শুধুমাত্র নিবন্ধন। আমি ওনার নিবন্ধন দেওয়ার কোনো বিরোধিতা করছি না। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক প্রক্রিয়া ছোট হলেও নিবন্ধিত হয়ে বিকশিত হওয়ার সুযোগ পাক। পাশে মৌলিক বাংলা আছে, তারাও নিবন্ধিত হয়ে বিকশিত হওয়ার সুযোগ পাক। কিন্তু তারা মান্না ভাইয়ের নিবন্ধনের আবেদন রিফিউজ করেছিল, কোর্টে গিয়ে ফিরে এসেছে, নিবন্ধন নিয়েছে। সাকিব ভাইয়ের নিবন্ধন আবেদন রিফিউজ করেছিল, কোর্টে গিয়ে নিবন্ধন নিয়ে ফিরে এসেছে। তারপরে লেবার পার্টি রিফিউজ করেছিল, এইভাবে এবি পার্টি রিফিউজ করেছিল। তারা রিফিউজ করে কোর্টে গিয়ে
বলে যে না নিবন্ধন পাইবেন। এই যে কোর্ট এবং এখানের যে সামঞ্জস্য, এটা কি জুলুমের কোনো একটা নমুনা না? এবং এতগুলো দলের ক্ষেত্রে অন্তত ইলেকশন কমিশন ভুল করেছে না? তাদেরই ভুল করার নজির আছে, আমাদের ভুল করার নজির নাই। তাদের জন্য প্রথম ধাপে তারা 36টা উপজেলায় গেল, সবগুলোতে গেল না, না গিয়েই নেগেটিভ রিপোর্ট দিল। একটা ঘটনা বলি, নরসিংদীতে 25 তারিখে একটা চিঠি দিয়েছে আমাদেরকে, 28 তারিখ লাস্ট ডেট, 25 তারিখে লিখে দিছে আপনাদের কাউকে না পাওয়ার কারণে রিজেক্ট, মানে আমরা পাইলাম না বলে মর্মে চিঠি দিলাম। অথচ তার 28 তারিখ পর্যন্ত অপেক্ষা করার কথা ছিল। নাটোর থেকে বলেছে কি বিষয় বলুন। হ্যাঁ, খুবই সুন্দর বলেছেন। দেখুন আমি যে এখানে বসে আছি, তারা রিজেক্ট করেছে, খারিজ করে দিয়েছে, আমাদের দলটাকে বিলুপ্ত করার ব্যবস্থা করে দিয়েছে। আমি যে এখানে অনশন করছি, এই অনশনটাই তো তাদের জন্য আপিল, তাই নয়? আমি কি বলছি আমাকে নিবন্ধন দেন, আমি আমরণ অনশন করছি, এটা কি আপিল না? এটা কি আপিল নয়? তাদেরকে কাগজে লিখে দিতে হবে আপিল করলাম দেন, তাহলে আমি আমার স্যারকে এখনই পাঠাবো, আপিল করলাম নিবন্ধন দেন। ঠিক আছে? তাদের প্রতারণামূলক তদন্ত প্রক্রিয়াকে আমরা ধিক্কারভাবে প্রত্যাখ্যান করছি। এরকম তদন্ত প্রক্রিয়া আমরা আর গ্রহণ করব না। নাটোর থেকে একজন ইসি অফিস থেকে বলেছে, তারেক সাহেব বলেনি, বলছে আপনি কি আমজাম কাঁঠাল? আরে আমি কি তোমার রাজনৈতিক প্রতিপক্ষ? তুমি আমাকে আমজাম কাঁঠাল বলো? আমাকে বিএনপির প্রতিপক্ষরা বলবে, জামাতের প্রতিপক্ষরা বলবে, তোমরা আমাকে আমজাম কাঁঠাল বলার কে? কুমিল্লা থেকে বলছে এত ছোট একটা অফিস, দল বাদ দিয়ে অন্য দলে যোগ দেন। এটা কি তাকে দায়িত্ব দেওয়া হয়েছে না তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে? এই সমস্ত বিবেচনা করে আমি ব্রিগেডিয়ার আবুল ফজল সানাউল্লাহ তার দুর্বৃত্তায়ন আচরণ, ডেস্টিনিকে নিবন্ধন দেওয়ার কারণে, এবং দেখেন এই আবুল ফজল কিন্তু নিবন্ধনের জন্য নিয়োজিত ইসি না, নিবন্ধনের জন্য নিয়োজিত ইসি হলো আনোয়ারুল ইসলাম, কিন্তু প্রত্যেকটি জায়গায় এই আবুল ফজল সে এই নিবন্ধনের কাজে, এবং আনোয়ারুল ইসলাম নিয়োজিত ইসি হওয়া সত্ত্বেও আনোয়ারুল ইসলাম সব সময় সে ফজল সাহেবকে ফোন দিয়ে অনুমতি নিয়ে কাজ করে। আনোয়ারুল ইসলাম সাহেবকে বলছি, আপনিও ইসি, আবুল ফজলও ইসি, আপনি আবুল ফজলের কাছ থেকে অনুমতি নিয়ে কেন কাজ করবেন? এবং আমরা আইনি প্রক্রিয়ায় 2022 সাল থেকে ছিলাম। এটা দীর্ঘ একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় গেলে সামনে নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে পারবো না। আমার দলের নেতাকর্মীরা জিজ্ঞাসা করছে, তারেক ভাই আমরা নির্বাচন করতে চাই, আমাদেরকে নির্বাচনে নেবেন না? এমন একটা প্রক্রিয়া হাতে নিয়েছে তারা যে এই দলের নিবন্ধন নাম মঞ্জুর করবে, দলের নেতাকর্মীরা অন্য দলে চলে যাবে, এবং আলটিমেটলি তারেক এবং মিয়া মুসিদুজ্জামান একা একা বসে দুই মানুষের দল হবে। এই ষড়যন্ত্র সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই আমাদের স্বাধীনতা, মানে এমন একটা দল, বাংলাদেশে এমনও দল আছে খালি সভাপতি সেক্রেটারি আছে, আর কোনো কর্মী নাই। কথা কন না কেন? তো এই আম জনতার তারেক দলের নিবন্ধন পাওয়ার জন্য অনশনে বসছে। কথা কন, অনশন করতেছে যে আমার নিবন্ধন ফিরে দেওয়া লাগে। তা আমরা বলতেছি ভাই এত লোকই নাই, এক নিবন্ধন দিলেই কি আর না দিলেই কি? আর এই অন্য সরকার আসে ভাই, মানুষের যত দাবি রে ভাই, 17 বছরে কেউ দাবি তোলার সাহস পায়নি। হ্যাঁ, ম্যাডাম যখন ছিল দাবি তোলার কেউ সাহস পায়নি। এক বয়স্ক মুরব্বী প্রধান উপদেষ্টা হয়ে কি এক বিপদে পড়ে গেছি ভাই। একে রাস্তার ফুটপাতের সুইপাত থেকে শুরু করে ওপর লেভেল পর্যন্ত কেউ বাদ দিচ্ছে না, খালি দাবি আর দাবি। কথা কন নাকি আপনারা? আম জনতার দল গঠন করছে তারেক সাহেব, বড় বড় কথা বলে, মাঝে মাঝে সব দলও কি গালি দেয়। বামপন্থীদের যেরকম স্বভাব, এরকম কিছু নেতার স্বভাব থাকে না, সবাইকে গালি দেয়। তো আম জনতার দলের হলো লিডার, মানে প্রধান যিনি জনাব তারেক সাহেব, উনি অনশনে বসছে যে আমার দলের নিবন্ধন না দেওয়া পর্যন্ত। আজকে অনেক কষ্টে ওনাকে কলা রুটি খাওয়ানো হয়েছে। হ্যাঁ, যেভাবে বসে গেছে না জানি বেচারার ভাগ্যে কি হয় আল্লাহ ভালো জানে। তা আমি অন্য সরকারকে বলতে চাই, দিয়ে একটা নিবন্ধন দিয়ে যা পারেন একটা মার্কা দিয়ে দেন, ছাতা পাতা লাউ কদু যা খুশি মার্কা একটা দিয়ে ছেলেটা তাও শান্তি পায়। কথা কয় না? সবার দাবি মানতেছেন, তারেক সাহেবের দাবি মানলে কি সমস্যা? মানে নেন, কয়েকদিন পরে আমরাও নিয়োগ করতেছি যে আমরা এরকম অনশনে বসে যাবো। কথা কয় নাকি আপনারা? রাগ করতেছেন? এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করবো? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুর অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ মহামানব রহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো।
আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। কেমন নবী পাইছি বাজার, নবীর সম্মান মর্যাদা কত আমরা বুঝি না। এক জায়গায় বাস করলাম, ভাই বলেন তোমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জেলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পরে রাসূলের নামটা বলতে পারে না। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত, নবী কত সুন্দর ছিলেন বাজান। আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি একবার আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা দেখে বলেন, না দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন রাতের বেলায় সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন ঈশার নামাজ আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি ঘরে ঢুকে আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? কথা কয় না। তাহলে নবীর উম্মত হিসেবে এই আমলটা আপনার আমার ঘরেও চালু থাকা দরকার আছে না নাই? বাড়িতে যাব ওকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বল ঠিক কিনা? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না, ঘরে দরজা ডাক দেয়, এ রুবেলের মা, দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দেয়া, আজ তোর পিঠের উপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেখানে আজরাইল। কথা বলেন, কথা বলেন, আছে না নাই? মনে রাখবেন বাজান, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। বলেন আল্লাহু আকবার। আজকে সকালে বিয়ে হয়, সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে, সকালে তালাক। দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই। স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? কথা কয় না? নানান টেনশনে আছেন। বিশ্বাস করেন বাজান, দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, রাসূলের 4টি সুন্নাত প্রত্যেকটা মুসলমান আমল করা লাগবে। প্রত্যেকটা স্বামী স্ত্রী তাদের দাম্পত্য জীবনে যদি রাসূলের 4টি সুন্নাত আমল করতে পারে, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। আল্লাহু আকবার বলেন। কয়টা সুন্নাত? রাসূলের 4টি সুন্নাত ঘরে নিয়ে যাবেন। কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আপনার এখনই যদি সুন্নাত গুলো নিয়ে আলোচনা করি, এলোমেলো হয়ে যাবে। আমাকে একটু সুযোগ দেন, আমি শেষের দিকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বাড়িতে যা বউকে সালাম দেবেন। অনেকে বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। 3 বাচ্চার বাবা হয়ে গেলেন, আপনার শরম লাগে না? আর সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না, শয়তানি। কথা কন না আপনারা? অনেক যুবক আছে বিয়ে করছে, বাবা বিয়ে করছে, কি কোন হুজুর 3 সন্তানের বাপ আমি তখন বলে, বাবা স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কত হুজুর এটা দোয়া পড়ার টাইম। কথা এরকম যুবক আছে না নাই? আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজার। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান করবেন। এই যুবক শুনে যাও, সালাম দেওয়ার পরে আশেপাশে যদি লোকজন না থাকে, বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। যুবক কার হাত? কথা কয় না রে? আপনারা কি এতিম নাকি? বউ নাই আপনাদের? তাহলে একটু জোরে বলেন, কার হাত? বইয়ের হাত পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলি সেরে নেবেন। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি বেঁধেছিল। 4টি সুন্নতের কথা আমি একটু পরে বলতেছি বাজান, কষ্ট হয় নাকি আপনাদের? বিরক্ত হইতেছেন মনে হয় আমার কথায়? আমার ভাইয়েরা হঠাৎ করে আজকে বউকে সালাম দিলে বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলাম? তখন বলবেন, শেফালির মা, তোরেই সালাম দিলাম। বউ তখন বলতে পারে, আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা? সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলা। কথা বলছেন নাই? বউ কিন্তু আপনার আমার স্বভাব চরিত্র সম্পর্কে ভালোই জানে। এজন্য বাজান, আমি যত বড়ই হুজুর হই, ঘরে গেলে বইয়ের কাছে হুজুর হওয়া যায় না। কয় বাইরের মানুষ চেনে না, জানে না তোমার হুজুর কয়, কিন্তু তুমি যে হুজুর না খেজুর ও তো আমি বুঝি। হুজুরগিরি বাইরে রাখো, এখন আমি যা কই তাই শোনো। কথা কয় না? বইয়ের কাছে হুজুর হওয়া যা। বউ কোনোদিন হুজুর বলে ডাক দেবে? টাইমই দেয় না। কথা বোঝেন নাই মনে হয়? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আম্মা জান আয়েশা রেখে বলেন, নবীজি সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজান? নবীর সম্মান মর্যাদা কত! যে নবী হ্যাঁ বললে तमाम পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। যে নবী না বললে तमाम পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে ৫ আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে।
যেই রাস্তা দিয়ে নবী হেঁটে যান সেই রাস্তা দিয়ে সুগন্ধি পাওয়া যায়। নবীজি যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন ওযু করতেন নবীজির ওযুর পানি দিয়ে সুঘ্রাণ পাওয়া যায়। তো আল্লাহু আকবার বলেন। সুগন্ধি বের হয়ে যেত ওযুর পানি দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? কেমন নবী পাইছি বাজান, আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। যেই ছাগলের স্তনে দুধ নাই বিশ্বনবী হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে ওই খাবারে যদি নবীর হাতটা লেগে যায় শত শত মানুষ খাবার খেও যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ। নদানিয়া কয়টা কথা বলবো বাজান, সারা রাত যদি আলোচনা করি শেষ হবে না। সেই নবীর কাছে বেলাল কথা মনে আছে না নাই? ডেকে বলে নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার করেন, ও নবী দয়া করে আমার কালেমা পড়ে। সম্মানিত দর্শক, এই যে তারেক ভাইয়ের কথাগুলো শুনেছেন এবং আরেকজন হুজুরের কথাগুলো শুনেছেন, ওনাদের কথা কতটুকু ভালো লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। সম্মানিত দর্শক, এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।